যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়। বঙ্গবন্ধু সপরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে। সুতরাং এখন ধরেন আওয়ামী লীগ যদি 5 বছর হোক 10 বছর পরে হোক এদেশে যদি ফেরে, তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না। ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ, আপনি গ্রামে গঞ্জে খবর নেন, আর অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি। বিএনপি এবং সমমানা দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে, কোন জায়গায় লঙ্গর গড়বে, এটা আমার কনক্লুশন। তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এখন সারা দেশের মোটামুটি আলোচনার বিষয়। এই দুই বিষয়কে কেন্দ্র করে নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি যদি কোনো ভূমিকা ছাড়াই আপনার কাছে জানতে চাই, বিশেষ করে জুলাই ঘোষণাপত্র, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। প্রথমে সেটি সাংবিধানিক স্বীকৃতি চাইছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। বিএনপি বলছে কোনো সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নেই, এটি সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে। আসলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে এইটি ঘোষণা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে। কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। আপনি কতটুকু জানেন বা আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা, সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণাপত্রে, তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি। তবে শর্ত হলো যে সংবিধানের আপনার রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারা একমত, কিন্তু সংবিধানের চতুর্থ তফসিলে রাখা যাবে, সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না। প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা, সেখানে রাখা যাবে না। এটা একটা ঘটনা ঘটেছে, তার একটা বিবৃতি থাকা যাবে। তো সেখানে যেটা যতটুকু জানা গেছে, ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে, কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে 71 থেকে শুরু করে 90 এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক, পুরোপুরি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাপত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে, আর একটা সনদ, এটা ইন্টারলিঙ্ক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে, সুতরাং তাদের এটার বিচার করা যাবে না, তাদের এটা ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা ইয়ে হয় না। ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক তারা যে গণঅভ্যুত্থানটা যে বঙ্গবন্ধু সপরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে। সুতরাং এখন ধরেন আওয়ামী লীগ যদি 5 বছর হোক 10 বছর পরে হোক এদেশে যদি ফেরে, তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না। ধরেন ফ্রিডম পার্টি, কর্নেল রশিদ ফারুক ফ্রিডম পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন। পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল। তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাত, সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ, কিন্তু কোনোটাই এখন নাই, কোনোটাই কোনো কিছু অংশ বিশেষ নাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা। আপনি খেয়াল করে দেখেন 17 বছর
আপনার 111-এর সরকার সহ 17 বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দমন পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে, কিন্তু একটি কর্মীও নেতা কর্মীও কিন্তু দল বদল করে নেই। ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ, আপনি গ্রামে গঞ্জে খবর নেন, অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কিন্তু দল বদল করে নেই। অর্থাৎ আওয়ামী লীগ যে সমর্থক ভেদ আছে, এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে, 5 বছর হোক 10 বছর। বিএনপি যদি 17 বছর থাকতে পারে, এরা মেলে 17 বছর থাকবে, তারপর বিচার হবে। তো এই জন্যই বলছি এটার সমাধান না, সমাধান হচ্ছে আপনার এনএসএফ এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না। আর দুই হলো যে আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করবেন, তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে। সংসদে, হ্যাঁ, সংসদে তো সামনে নির্বাচন হবে, নির্বাচনে যাইতে হবে। তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে, অর্থাৎ পার্লামেন্টের মেজরিটি ভোটে যদি যুক্ত হয়, তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া এটা কোনো বাঁচার, তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়। তো আমার বক্তব্য হচ্ছে এই সরকার তো এটা প্রজ্ঞাপন জারি করাও সঠিক হবে না, কারণ এই সরকার আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে। অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার। হ্যাঁ, হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই, কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ম্যান্ডেট নাই, কারণ এটা তো সাংবিধানিক সরকার। যাই হোক, তারপরেও আমি বলবো যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল 626 জন, পরে তো আপনার লিস্ট বাড়ায়, লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নাম বেরোয়েছে, তারাও সেনানিবাসে ছিল। তবু আমরা সেটা ধরতে গেলাম না, কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার কাছে, সে পালিয়ে গেছেন, এবং তিনি বলেছেন যে 106 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি। আবার তিনিও তো মন্তব্য করেছেন তার কাছে কোনো পদত্যাগ পত্র নেই শেখ হাসিনার। সেটা পরে বলছে, আমরা পদত্যাগ পত্র নেই, আমরা সেই ভ্যাকুয়াম তৈরি করতে চাই না। আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে বঙ্গভবনে এই বর্তমান সংবিধানকে সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, তারা পরতে পরতে এই ওত ভঙ্গ করেছে। সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে ওত ভঙ্গ হওয়া। তো ওইটা যদি আপনি ধরতে চান, এই সরকার তো ওত ভঙ্গ করে ফেলাইছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই, ওত ভঙ্গ করে ফেলছে। সংস্কার কমিশন করতেছে না, সংবিধানের সংস্কার করতেছে না, করলে তো তাদের ওত ভঙ্গ হচ্ছে, অর্থাৎ সরকার নাই। তো ওইটা যদি ধরতে চান, ওত ভঙ্গ হলে তো সরকার থাকে না। যাই হোক, তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, আপনার জুলাই সনদে যেগুলো আছে, ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে 5টা জায়গায় একমত এখনো হয় নাই। প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে, তিনি কি চিফ অ্যাডভাইজার হবে কিনা, ওরা তো জুলাই সনদে কথা বলছেন আপনি, যে 5টা বিষয়ে গুরুত্বপূর্ণ 5টা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি। আমি তো জুলাই ঘোষণাপত্র আগে শেষ করিনি, আমি জুলাই সনদের দিকে আসছি। তাহলে জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসম্মুখে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। বিএনপি এরই মধ্যে আপত্তি দিয়ে রেখেছে, এরা মানছে না। জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলামী এখন পর্যন্ত চুপ রয়েছে। তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে? আপনার কোন ধরনের আশঙ্কা রয়েছে, নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে, যেহেতু সরকার এখনো বলেনি যে কারা জানে, কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে? না, এনসিপি তো খুব স্ট্রিক্ট, তারা জুলাই ঘোষণাপত্র এবং ইন্ডিপেন্ডেন্টি না দিলে তারা এই সনদে স্বাক্ষর করবে না, তারা নিজেরা ঘোষণা করবে। ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা, এটা তো সার্বজনীন হবে না। এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে, এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে তাহলে তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার হতে পারে।
এটা হলো তাদের আশঙ্কা, তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে। সেখানে তো সবাই একমত হবে তা না। আপনি বলেন তো দেখি, কোথায় ঘোষণাপত্রে ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছে? একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া ছাড়া। 52 সালে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, 71 সালে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আপনার 90-এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, যত আছে সব কোথাও তো ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়নি। একমাত্র এই 15ই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছিল। সেটা আওয়ামী লীগ সরকারে এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে, ফাঁসি টাসি যা দেওয়া দিয়ে দিচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে অমক অমককে, এটা আমি পত্রিকায় দেখলাম যে তারা খুব আতঙ্কিত হলে আপনারা তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত। ধরেন ইন্ডিপেন্ডেন্ট হলো না, দেওয়া হলো, ইন্ডিপেন্ডেন্টের কারণে বিচার হলো না, আপনার কি ফৌজদারি অপরাধের উঠতে নাকি দেশে? আপনাদের নামে তো নানান কেলেঙ্কারি বেরোচ্ছে, নানান সমস্যা বেরোচ্ছে, এগুলোর বিচার হবে না? অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে, অভিযোগ আসলে বিচার করবে না? আপনার যদি কেউ 100 কোটি টাকার মালিক হয়, 1000 কোটি টাকার মালিক হয়ে থাকেন, তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে। এই যে গুলশানে 4 জনকে রিমান্ডে নিলেন, ধরা পড়লো, এগুলোর বিচার হবে না? এটা তো ফৌজদারি ক্রাইম, ফৌজদারি ক্রাইমই তো। আপনার বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে আপনারা কোন এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপরিসীম ছিল। 54 বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধেও আমরা যেটা প্রত্যাশা করেছি, মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, ঠিক ফ্যাসিবাদী বিলোপ লাস্টের যে এক দফা, সেটাও কিন্তু এই ধরনেরই আকাঙ্ক্ষা। তো ওনারা ইতিমধ্যেই আপনি দেখেন 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। হ্যাঁ, এবং এবং এই ছাত্ররা কিন্তু নেতারা কোনোদিন এত বিতর্কিতও হয় নাই, সরকারের অংশীদারও হয়নি। পরে তারা অনেকেই ছাত্ররা জাতীয় সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, সেটিও তো একটি অভ্যুত্থান, এটিও 24-এরটাও অভ্যুত্থান, 90-এরটাও অভ্যুত্থান, সেটি তো রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন করেনি। এখানে তারা বলতে চাইছে যে যেহেতু শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে তাকে খেদিয়ে তারা তাড়িয়ে দিয়েছে, তারা সে পালায় গেছে, সুতরাং সে যদি ফিট ফেরে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে। এই ডরে তারা এটাকে ইন্ডিপেন্ডেন্ট চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায়। আমি এইটাই তো বলছি, 90-এর গণ আন্দোলনে 3 জোটের রূপরেখা ছিল, বাস্তবায়ন হয়েছে? হয় নাই তো। কিভাবে দেশ চলবে, কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে, সবই তো ছিল। জামাতকে নেওয়া যাবে না, জাতীয় পার্টিকে নেওয়া যাবে না। এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল, জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল। তো সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে, সে আগে করে নেই আমি পরে করবো কেন? এবারেও যে সংস্কার হচ্ছে, ফাইনালি তো এগুলো সংবিধানে যুক্ত হবে এবং সংসদ এটাকে অনুমোদন করবে। এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো, পাশ করলো, আগামী 5 বছর সংসদ পরে 5 বছর সংশোধন করবে না, এমন কি কথা আছে? রাজনীতি, দেশ, পৃথিবী চলমান, সংস্কারও চলমান, সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে। সব কথা শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো আপনার দেখেন, এই ঐক্যমত্য কমিশন যে তারা যে ফাইনালি যেগুলো এজেন্ডাভুক্ত করে, সেখানে অনেক কিছু ছিল না। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র হবে এটা বলা ছিল, যেমন পিআর সিস্টেম ছিল না। এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যমত কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচনে না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল। তাহলে কি এরা ঐক্য চায়? এরা হচ্ছে সামনে নির্বাচন হবে, নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায়। তাহলে আপনি বলেন এই পিআর সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয়, তাহলে তো পিআর সিস্টেম হলে তো সরকার পতন ঘটবে, সরকারের স্থিরতা থাকবে না, দেশটা তো বিপদগামী হবে। এটা নিয়ে তো জটিলতা রয়েছে, আরো বেশ কয়েকটি বিষয়ে এখনো মতানৈক্যতা রয়ে গেছে। আপনি যে 5টি বিষয়ের কথা উল্লেখ করছেন, কিন্তু মূল যে সংকট এখানে এসে দাঁড়িয়েছে সেই সাংবিধানিক প্রশ্নে, মানে এটি আইনগত ভিত্তি চাচ্ছে। যেই সংস্কারগুলো তো ঐকমত্য পৌঁছানো হচ্ছে জামায়াতে ইসলাম এবং এনসিপি আইনগত ভিত্তি চাচ্ছে যে আইন দ্বারা এটি সীমাবদ্ধ করা হবে, যাতে যেই আসুক করতে বাধ্য। বিএনপি বলছে এটা তো যে সরকার আসবে তার উপর নির্ভর করবে এবং আমরা করব, তারা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে।
তার মানে কি এখানেও আমরা কোনো সমাধান খুব সহজে না পাচ্ছি না? না না, বিএনপি রাখতে চাইছে, কিন্তু চতুর্থ ইয়েতে, চতুর্থ আপনার পর্যায়ে রাখতে চাইছে, ওটা তো সংবিধানের ঘোষণাপত্র, মধ্যে রাখবে না, ঘোষণা ওটা তো করছে। না, ওটা তো সব ঘোষণাপত্র। আমি জাতীয় সনদের কথা বলছি, জুলাই সনদের কথা বলছি, জুলাই যেসব সনদ, জায়গায় সমস্যা করা হবে। জুলাই সনদে যেটা অলরেডি ড্রাফট করে পাঠানো হয়েছিল সব দলকে, সেখানে বিএনপি বলছিল, আমি আমার কাছেও একটা কপি আসছিল, দেখছিলাম যে সেটা ইনোসেন্ট, সমস্যা নেই। বিএনপি সেটাতে এগ্রি করেছিল যে এটা মানতে আপত্তি নেই। এখন আবার জুলাই সনদে প্যাচ লাগাচ্ছে, এটা দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এখন তো প্যাচ লাগছে। এখন জুলাই সনদে আপনার, আপনি যখন মিটি মিটি করে 71 দেখাবেন আর 74-24-কে বড় করে দেখাবেন, আর পৃথিবীর ভিতরে একটা জাতি ভাষার জন্য জীবন দিছে, সেটারও কোনো উল্লেখ থাকবে না। 47 সাল নিয়ে আসবেন টেনে, যে 47 সালে আমি ঘোরতর বিরুদ্ধে, যে জিন্নাত সে তার অংশ বুঝে নিয়ে গেছে, আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়েছি। ওটা তো যুদ্ধ ছিল না, অভ্যুত্থানও ছিল না, ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে। 47 সাল তো আমাদের কোনো ইতিহাসের অংশ না। এখন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল, এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশ না। আমাদের ইতিহাসের মূল অংশ হলো 52 সাল থেকে। 52 সাল থেকে সবটাকে যেভাবে ধরেন স্বাধীনতা যুদ্ধ যদি বলেন, এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোন অভ্যুত্থান, কোন আন্দোলন, কোন যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি? এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক, কিন্তু সবটাকে কিন্তু প্রকৃতভাবে মর্যাদায় দিতে হবে। তাতে যদি বিএনপি যদি স্বীকারও করে 71-এর মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখানো হয়, আমরা অন্তত মানব না, কোনো অবস্থাতে কেউ মানব না। কারণ এই যে 30টা দল বসে, মনে হয় যেন জাতির মালিক তারা। আরে দেশের জাতির মালিক হলো জনগণ, এই দেশের মালিক জনগণ, এটা রাজনৈতিক দলের মাথায় রাখতে হবে। যেটা জনগণ চায় না, জনগণ যেটা চায় না সেটা তাদের করা উচিত হবে না, তাহলে এটা গিলোটিন হবে। কিন্তু এটা একবার না একবার এটার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবেই। সুতরাং আমি মনে করি হ্যাঁ, সনদ হবে, সব ইস্যুকে সমাধান রেকর্ডে আনতে হবে, এবং যেটা যে গুরুত্ব পাওয়া যায়। আমি মনে করি, পরিষ্কার ভাবে মনে করি, 52 সাল। তাহলে আমি যদি কনক্লুশনে একটা জিনিস আপনার কাছ থেকে যদি পেতে চাই, আপনার মন্তব্য, তাহলে সংকট রয়ে যাচ্ছে বিশেষ করে 5 আগস্ট ঘোষণাপত্র উপস্থাপন কেন্দ্র করে, এবং জাতীয় সনদের যে আইনগত ভিত্তি থাকা না থাকা যে দাবি করা হচ্ছে, মানে দুটোই কি আনসার্টেন, যে কোথায় যাচ্ছে আমরা জানি না? এই এই পর্যন্ত আনসার্টেন, এই পর্যন্ত। তবে যেটা জনশ্রুতি আছে, 5 তারিখে, 5ই আগস্টে যেহেতু পরিবর্তন হয়েছিল, প্রধান উপদেষ্টা 5 তারিখে একটা ভাষণ দিতে পারে, সেখানে যদি নির্বাচনের রোড ম্যাপ দেয় হয়তো অনেক কিছু ছাড় দিবে। কিন্তু আমার মনে হয় ইলেকশনটা তখন যে ডেট দিবে, হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও হতে পারে, এটা 5 তারিখে বোঝা যাবে। আবার এও হতে পারে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র সরকার প্রধান যে কথা বলে না, কথা পরিষ্কার করে না, যা বলে তবে কিন্তু দিয়ে বলে, সুতরাং 5 তারিখে যদি তবে কিন্তু দিয়ে বলে, তাহলে এই সংকট দূরীভূত হবে না, দূরীভূত হবে না। এবং বিএনপিও মাঠে নামবে। কিন্তু দূরীভূত হলো না, কিন্তু সংকট কতটা গভীরে নিমজ্জিত হবে কি মনে হয়? খুব জটিল, খুবই জটিল হবে। তখন বিএনপি এবং সমমনা দলগুলো মাঠে নামবে, এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে, কোন জায়গায় লঙ্গর গড়বে, এটা আমার কনক্লুশন। তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিদায়ের, আমার মনে হয় বিদায়ের এটি উপযুক্ত সময়, যদি উনি শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চান, সম্মান বাঁচিয়ে বিদায় নিতে চান, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই 5 তারিখেই তিনি ইলেকশনের ঘোষণা দিয়ে দিবেন। আর না হলে তিনিও কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না, এবং এই দেশও গভীর সংকটে পড়বে, এটা আমার ধারণা। অনেক ধন্যবাদ। সেই আশঙ্কায় আমাদের প্রত্যেকের, আপনি যা বললেন, প্রতিটি সাধারণ মানুষের যেই ভাবনা কিংবা আশঙ্কা, সেটি আপনি প্রতিধ্বনি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, ভালো কিছু হোক অন্তত আগামী দিনগুলোতে, আমরা সেটাই প্রত্যাশা করছি। আল্লাহ হাফিজ।